আমাকে এবং এদের সবাইকে রক্ষা করতে আমাদের যুবরাজ আমিন খান জং ধরা এক তরোয়াল নিয়ে আসলো। আমি বললাম, কি ব্যাপার যুবরাজ আমিন খান, আপনি জং ধরা তরবারি নিয়ে কেন এসেছেন? আমিন খান বললেন, শোনো রাজকুমারী, এই জং ধরা তরবার দিয়ে যদি আমি ওই তারেককে একবার আঘাত করতে পারি, শালা যুদ্ধের ময়দানে না মরলেও পরে টিটিনাস হইয়া ঠিকই মরবে। দুর্দান্ত একজন পারফর্মার আসছে সেই খুলনা থেকে, রাইসা সুলতানা। চারদিকে এত আলো, হাসি খুশির বন্যা, আজ হাসর মঞ্চে আমি স্বপ্নের রাজকন্যা। আপনারা তো সবাই জানেন আগের দিনে রাজকন্যাদের কত আয়োজন করে স্বয়ম্বর হতো। আজ আমার স্বয়ম্বর, তাই তো আমি এত সুন্দর করে সেজে গুজে এসেছি। আমি হলাম হাসর রাজ্যের রাজকন্যা রাইসা সুলতানা। রাজকুমারী ফারিয়া, আমি অনেক খুঁজে আজ এই গাউনটা পরে এসেছি, কারণ আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আগের দিনের রাজকুমারীরা যেসব গাউন পরতো সেগুলো ছিল পিঠ খোলা। এখন সময় পাল্টেছে, দিগও পাল্টেছে। আমার এত পোশাক থাকার পরেও আমি এই গাউনটা কেন পরেছি বলেন তো? কারণ আমি রাজকুমারী হওয়া সত্ত্বেও গাউন টু আর্থ। এই পোশাকের ব্যাপার আসলে আমি অনেক কনফিউজড হয়ে যাই। কি অদ্ভুত ব্যাপার, যেসব পোশাক শরীরের সাথে টাইট হয়ে লেগে থাকে সেগুলাই নাকি খোলামেলা পোশাক। একটু লক্ষ্য করলে দেখবেন ভিন্ন দেশের রাজকুমারীরা অফ শোল্ডার গাউন পরে। অনেকেই মনে করে সেই গাউনগুলো মনে হয় খুলে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু না, সেসব গাউন খুলে না পড়ে যাওয়ার কারণে বড় দুইটা কারণ রয়েছে। শুরুতেই বলেছিলাম আজ আমার স্বয়ম্বর। এই স্বয়ম্বরে হঠাৎ করে উপস্থিত হলো আমার প্রাক্তন প্রেমিক রাখাল বালক আবু হেনা রনি। রনি এসে আমাকে বলল, রাজকুমারী শোনো, আজ যদি আমার টাকা আর ক্ষমতা থাকতো তাহলে তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যেতাম। আমি কইলাম, শোন, আজ যদি তোর টাকা আর ক্ষমতা থাকতো হেইলে আমারে নিয়ে তোর পালাই যাওয়া লাগতো না, আমি নিজেই তোর দ্বারে চলে আইতাম। অনেক রাজকুমার এসেছে, এর মধ্যে এক রাজকুমার সেদিন আমার খাস কামরায় আসলো, এসে আমাকে ঝুঁকে সম্মান জানালো। আমিও তাকে ঝুঁকে সম্মান জানালাম। সেদিন আমি বুঝতে পেরেছি কাউকে ঝুঁকে সম্মান জানালে সম্মান বাড়ে, কিন্তু বেশি ঝুঁকলে সম্মান হারানোরও ভয় থাকে। ওমা, হঠাৎ করে দেখি আমাকে নিয়ে দুই দেশের রাজকুমারের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এই মারামারি ঘন্টাখানিক চললো। ঘন্টাখানিক চলার পরে আমি সেনাপতি জাহাঙ্গীরকে ডাকলাম। সেনাপতি জাহাঙ্গীর এসে বলছে, রাজকুমারী এ আপনি কি করেছেন, এতক্ষণ আমায় কেন ডাকেননি? আমি কইলাম, আরে সেনাপতি জাহাঙ্গীর, এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, এখন দেখতেছি যে রাজকুমারের চেহারা খারাপ, সে জিতে যাচ্ছে। যুদ্ধে আমাকে হারিয়ে একদম পাগল হয়ে গেছে তারেক। তারেক তার সৈন্য বর্ণ নিয়ে আমার প্রাসাদে আক্রমণ করলো, আমার প্রাসাদের সকল নারীকে বন্দি করলো। বন্দি করে বললো, হা 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 হা, আজ এই সবগুলো সর্বনাশ করব। আমি বললাম, তারেক আপনি এদেরকে ক্ষমা করে দিন, এদের সর্বনাশ করবেন না, আমাকে যা করার আমাকে করুন, আমাকে করুন, এদের সবাইকে মাফ করে দেন। পিছন থেকে আমার 90 বছরের নানি বলল, যুদ্ধের ময়দানে সবাই সমান অধিকার। আমাকে এবং এদের সবাইকে রক্ষা করতে আমাদের যুবরাজ আমিন খান জং ধরা এক তরোয়াল নিয়ে আসলো। আমি বললাম, কি ব্যাপার যুবরাজ আমিন খান, আপনি জং ধরা তরবারি নিয়ে কেন এসেছেন? আমিন খান বললেন, শোনো রাজকুমারী, এই জং ধরা তরবার দিয়ে যদি আমি ওই তারেককে একবার আঘাত করতে পারি, শালা যুদ্ধের ময়দানে না মরলেও পরে টিটিনাস হইয়া ঠিকই মরবে। এই ঘটনার পরে যুবরাজ আমিন খানের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠল। সে একদিন আমার খাস কামরায় আসলো, এসে আমাকে বলল, রাজকুমারী আমি যদি তোমার হাত ধরি তুমি কি করবে? আমি বললাম, আমি চিৎকার করে সেনাপতি জাহাঙ্গীরকে ডাকবো। বললো, আচ্ছা রাজকুমারী আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তুমি কি করবে? আমি বললাম, আমি আবারও চিৎকার করে সেনাপতি জাহাঙ্গীরকে ডাকবো। এই কথা শুনে আমিন রেগে গিয়ে বললো, তুমি বারবার চিৎকার করে সেনাপতি জাহাঙ্গীরকে কেন ডাকবে? আমি বললাম, কারণ সেনাপতি জাহাঙ্গীর কানে শোনে না।
প্রায় আমার রাজ্যের প্রজাদের দেখতে বের হই। সেদিনও আমি বের হলাম তাদের মাঝে কম্বল বিতরণ করতে। প্রজারা আমাকে দেখে বলল, রাজকুমারী আপনি কেন এসেছেন? আমি বললাম, আমি তোমাদের মাঝে কম্বল এবং ভালোবাসা বিতরণ করতে এসেছি। প্রজারা বলল, রাজকুমারী আপনি খালি ভালোবাসাটা বিতরণ করেন, কম্বল আমরা বাড়ির থেকে নিয়ে আসবো। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর আমি তার বিনিময়ে আপনাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি। এই মঞ্চে যদি আপনারা আমাকে আবার একটা সুযোগ দেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সকলকে আরও বেশি হাসি খুশি রাখার। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, এই হাসর রাজ্যে থাকার আমি কতটুকু যোগ্য। সুলতানা দুর্দান্ত লাগছে, প্রিন্সেসের মতোই লাগছে, কিন্তু আমাদের বিচারকদের কতটুকু ভালো লাগলো সেটাই এবার জানবার পালা। শুরুতেই কে বলবে? আমিন খান, প্রিন্স আমিন। জং ধরা তলোয়ার ধরা দিলে না, এই হাসর রাজ্যের রাজকুমারী রাইসা সুলতানা, তোমার পারফরমেন্স সত্যি আমার কাছে ফিল হচ্ছে, আমাদের সবার কাছে ফিল হচ্ছিল টোটালি, যে মনে হচ্ছিল যেন আমরা একটা আজ থেকে 200-300 বছর আগে যে যখন রাজাদের শাসন চলতো সেরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা আছি। আমাদের সেটটা অলমোস্ট তেমনই। আমি কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ফিল করতে পারিনি কেউ যে আমরা প্রেজেন্ট সিচুয়েশনে 2024-এ আছি। এই যে তুমি টোটাল এনভায়রনমেন্টটাকে তোমার কন্ট্রোলে নিয়ে এসছো তোমার পারফরমেন্সে, ইটস অ্যামেজিং, খুবই সুন্দর ছিল। এবং আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে, মানে তখনকার সেই সময় যদি সাহিত্য চর্চা বলি বা অভিনয়ের প্যাটার্ন বলি, তখন কিন্তু এই ধরনেরই ছিল, একটু ড্রল ছিল পারফরমেন্সগুলো। সেই জিনিসটা তুমি মেনটেন করেছো, অসম্ভব সুন্দর ছিল। এবং তোমার কামব্যাক করার যে জেদ এবং আকাঙ্ক্ষা আছে যে মনের মধ্যে, সেটা আজকে দেখা গেছে, সুন্দর ছিল অনেক। শবনম ফারিয়া। প্রিন্সেস রাইসা, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ প্রিন্সেস ফারিয়া। খুবই ভালো ছিল, বেস্ট অফ লাক। আমি চিন্তা করি মানে ওরা সবাই বাদ পড়লো কীভাবে, মানে এত দুর্দান্ত পারফর্মার সবাই, খুবই ভালো ছিল। এবং আমার 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 স্পেশালি ভালো লেগেছে বিকজ উনি একটা ক্যারেক্টার এসছেন, একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের থেকে একটা সাম্রাজ্যের গল্প বলছেন এবং ওইটা নিয়ে অনেকগুলো জোক, অনেকগুলো ঘটনা, মানে খুবই হিউমারাস এবং খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মৌসুমী মৌ। আমি ইরফান ভাইয়ের সাথে একদমই একমত যে এদেরকে কীভাবে বাদ দেওয়া হয়েছে। তো ভাইয়া বললো এরকম অনেককে বাদ দিতে হয়েছে, আমাদেরকে কি কষ্ট হয়েছে আমাদের, সেটা একবার ভাবো। রাইসা আপনি কিন্তু অ্যাক্টিংও করতে পারেন, আপনি খুব ভালো অ্যাক্টিং করেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। রাইসা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।